আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। তো আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস, এই ৯ মাসে ট্রেডার যারা, তারা কি আসলে মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারছে কিনা? আসলে এটা কতটুকু সম্ভব হয়েছে, সম্ভব ছিল প্রফিট করা, সে বিষয়ে কথা বলবো আজকে। যেহেতু শুক্রবার বন্ধ আছে মার্কেট, আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। আমি প্রথমে যে সেক্টরটা নিয়ে আসছি সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর। এটা শেয়ার মার্কেটে অনেক বড় একটা সেক্টর, টেক্সটাইল সেক্টর। এটা হচ্ছে যে পুরো গ্রাফসটা টেক্সটাইল সেক্টরের ২০২৪ সালের থেকে এখন সেপ্টেম্বর মাস, এর পুরো গ্রাফসটা আমি নিয়ে আসছি। যখন ফ্লোর তোলা হয়েছিল তখন ১৪০০ পয়েন্ট মাইনাস হওয়ার পরে এরপর শেয়ারটা মানে টেক্সটাইলের যে গ্রাফ, সে অনুযায়ী যদি আমি আপনাদেরকে একটা দেখাই, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো টেক্সটাইলের শেয়ারের গ্রাফস না, এটা টোটাল সেক্টর, টেক্সটাইল সেক্টরের গ্রাফস। আমি যদি এখানে দেখাই, এইখানে যদি আসি আমি ২৪শে জানুয়ারিতে, নিচে যদি আমি উদাহরণস্বরূপ ধরি যে কোনো শেয়ার, টেক্সটাইলের একটা শেয়ার আপনি নিচে ১০ টাকা দিয়ে কিনছেন, শেয়ারটা কিন্তু এরপর ১৫ টাকা উঠছে। এখানে যদি আমি ধরি ১৫ টাকা উঠছে, এরপরে কিন্তু সে কিন্তু আর ১০ টাকায় আসে না, এরপর সে ৮ টাকায় আসছে, কারণ এর নিচে নেমে গেছে, প্রথমটার নিচে নেমে গেছে, সে সাপোর্টটা কিন্তু নিচে নেমে গেছে। হ্যাঁ, এই উপরে যেটা ওঠার সেটা কিন্তু আগের যে হাইটা সেটাকে ধরতে পারে নাই। এরপরের যেটা সেটা আরও নিচে নামছে, সাপোর্ট আরও নিচে নামছে, আগের হাইটাকে সে ধরতে পারে নাই। এখনও সে একই অবস্থা, সেপ্টেম্বর মাসে আসিও সে একই অবস্থা আছে টেক্সটাইল সেক্টরের পুরো গাছটা। তো আমার কথা হচ্ছে, এখানে ট্রেড করে কি কেউ প্রফিট করতে পারছে? না, এখানে ট্রেড করে কেউ প্রফিট, টেক্সটাইল সেক্টরে ট্রেড করে কেউ প্রফিট করতে পারে না। দু একটা শেয়ার আছে যেগুলা গেমলিং হয়, হয়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন এখানে যারা বিনিয়োগকারী, তারা তো বেশিরভাগ বিনিয়োগকারী তার গেমলিং করে না, তারা অনেকে আসলে ইনভেস্টমেন্ট করে বা চায় যে একটা শেয়ার একটু বাড়ুক বা বাড়লে সে সেল করে আসবে, প্রফিট করবে। তো এখানে আমি দেখি নাই টেক্সটাইল সেক্টরে এই ২০২৪ জানুয়ারি থেকে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত, আজকের দিন পর্যন্ত কেউ ট্রেড করে প্রফিট করে ট্রেড কেন, বিনিয়োগ করেও কেউ এই মুহূর্তে টেক্সটাইল সেক্টর থেকে বের হইতে পারে নাই, সম্ভব না। কিন্তু এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার কিন্তু ট্রেড হয়েছে প্রতিদিনে, বিনিয়োগকারীরা ট্রেড করছে। এই হচ্ছে টেক্সটাইল সেক্টরের অবস্থা। এরপর আমি যদি আসি ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু নিজেও শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে। ইন্স্যুরেন্স সেক্টর নিজেও মার্কেটে কিন্তু টাকা বিনিয়োগ, ইন্স্যুরেন্স, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, এরা কিন্তু টাকা ইনভেস্ট করে শেয়ার মার্কেটে। তো ইন্স্যুরেন্সের গ্রাফসটা কি? ইন্স্যুরেন্সের গ্রাফসটাও সেম। আপনি যদি দেখেন, সে কিন্তু তার যে আগের যে হাইটা সেটা কিন্তু শেয়ার ওই জায়গায় কিন্তু সে যেতে পারে নাই। টেক্সটাইলটা তো দেখাইলে আমি ২০২৪ সালের পরে আপনারা নিচের দিকে লক্ষ্য করেন, ২০২৪ সালের পরে সে যে নিচে পড়ছে, আর কিন্তু সেখান পর্যন্ত যাইতে পারে না। অন্তত 50 ইন্স্যুরেন্সের বেশিরভাগ লোক 40 থেকে 50% বিনিয়োগকারী লসে আছে এই মুহূর্তে, এটা আমি মনে করি। তার গ্রাফস বলে, এটা ইন্স্যুরেন্সের টোটাল চার্ট, ইন্স্যুরেন্স সেক্টরের টোটাল চার্ট এটা। সো এখানেও বিনিয়োগকারীরা প্রফিট করতে পারে না, ট্রেড করে তো নাই। কেউ যদি বিনিয়োগের আশায়ও শেয়ার কিনে থাকে ইন্স্যুরেন্সের, শুধু নিচেই পড়ছে, তার ক্যান্ডেল অনুযায়ী, টোটাল গ্রাফস অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টর নিচেই পড়ছে শুরু থেকেই, 24 সালের শুরু থেকে যে নিচে পড়ছে, আজও সে ওই জায়গায় পড়ে আছে। তাহলে টেক্সটাইল সেক্টরও খুব বেশি কিছু করতে পারে না গ্রাফস অনুযায়ী, দুই একটা শেয়ার ভিন্ন বিষয়। ইন্স্যুরেন্স সেক্টরও কিছু করতে পারে না গ্রাফস অনুযায়ী, দুই একটা গেমলিং আইটেম, ওটা ভিন্ন বিষয়। এরপর যদি আমি আসি আরও একটা বড় সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও পরিস্থিতি খুবই ভয়াবহ। সেই 24 সালের পর থেকে নিচের দিকে লক্ষ্য করেন, নিচে লেখা আছে 24 সাল। 24 সালের পর থেকে কিন্তু আর কিন্তু ভালো করতে পারে নাই। হ্যাঁ, আর কিন্তু ওই শেয়ারটা আর ইন্স্যুরেন্সের কী বলে, ইঞ্জিনিয়ারিং সেক্টর টোটালি আর ভালো করতে পারে নাই। সেও কিন্তু টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ওইরকমই পড়ে আছে সে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আর একটা সমস্যা হচ্ছে,
ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশিরভাগ কাঁচামাল আসলে বাইরের থেকে নিয়ে আসতে হয়, এটা সরাসরি ডলারের সাথে সম্পর্কিত। গত 2 বছর 3 বছর ধরে আসলে ডলারের রেট মানে কোনোখানে স্থির ছিল না, অনেক বেশি মানে ছিল, সরাসরি এফেক্টেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টর ডলারের কারণে। এখানে বেশিরভাগ কাঁচামালে বাইরের থেকে আসে ইঞ্জিনিয়ারিং সেক্টরের, এটার একটা প্রভাব এখানে ছিল। এবং আপনারা লক্ষ্য করবেন বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইপিএস খারাপ আসছে, দিনকে দিন খারাপ আসছে। Q1, Q2, Q3 মানে একটার পর একটা শুধু খারাপই আসছে, দুই একটা ভালো আসছে সেটা ভিন্ন বিষয়। বেশিরভাগ আপনারা চেক করে দেখবেন বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইপিএসটা খারাপ আসছে। সো এই সেক্টরটাতেও ট্রেড করে কোনোভাবেই সুবিধা করতে পারে নাই, একজন বিনিয়োগকারীও আমি মনে করি না প্রফিট করতে পারছে। শুধু শেষের দিকে আসি যদি এখানে কেউ এন্ট্রি নিয়ে যদি কেউ করে থাকে সেটা অন্য বিষয়, কিন্তু টোটাল গ্রাফস অনুযায়ী বেশিরভাগ বিনিয়োগকারী 40-50% অলরেডি আটকে রয়েছে। হ্যাঁ, 40-50% অলরেডি আটক আছে, এবং এটা একবারে ডাইরেক্ট নিচে পড়ে গেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। কারণ ডলার রেটে যখন ক্রাইসিস ছিল ওই মোমেন্টটা, সে তুলনায় আমি বলবো যে ইন্স্যুরেন্স সেক্টর একটু ভালো ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের থেকে। এরপরে যদি আসি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে, এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো যখন ব্যাংকের শেয়ার বাড়ছিল 5 তারিখের পরে, তখন আসলে মিউচুয়াল ফান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোও ব্যাংকের শেয়ারের সাথে সাথে বাড়ছিল। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোও কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে। তো তাদের গ্রাফসও যেভাবে পড়ছে, যখন 1400 পয়েন্ট পড়ছিল মার্কেটের ফ্লোর তুলে দেওয়ার পরে, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের পুরো গ্রাফস। তো 1400 পয়েন্ট যখন পড়ছিল তখন সবচেয়ে বেশি পড়ছিল এই সেক্টরটা। 1400 পয়েন্ট যখন পড়ে সব শেয়ারই তখন পড়ছিল, কিন্তু সবচেয়ে বেশি খারাপ অবস্থায় পড়ছে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। আমার এখনও মনে আছে তখন সম্ভবত আইডিএলসি অথবা লঙ্কা বাংলা ফাইন্যান্স, মানে ওদের শেয়ারটা এমনভাবে পড়তেছিল যে তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চিঠি দিছে যে তোমাদের শেয়ার এভাবে পড়তেছে কেন, কারণ ডিভিডেন্ডের সাথেও ম্যাচ করে না যেভাবে শেয়ারটা পড়তেছিল। তো সুতরাং এই সেক্টরটাতে যখন ব্যাংকের 5 তারিখের পরে যখন ব্যাংকের শেয়ারগুলো উঠছে তখন এটা উঠছে, কিন্তু বিনিয়োগকারীরা আশেপাশেও প্রপার্টির আশেপাশে দিও নাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে। এই সেক্টরে যারা বিনিয়োগ করে তারা কেউ প্রফিটের আশেপাশে দেন। হ্যাঁ, হয়তো তারা 50 টাকা শেয়ার হয়তো 10 টাকা আসছে, সেটা হয়তো 30 টাকা গেছে, আরও 20 টাকা কিন্তু লসে আছে। ব্যাপারটা কিন্তু এরকম যদি কেউ অ্যাভারেজ না করে থাকে। তাহলে এখানে এই মার্কেটে কি ট্রেড করে কি 2024 সালের জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত ট্রেড করে কি কেউ প্রফিট করতে পারছে? না, পারে নাই। ও ইউনিয়ন ক্যাপিটালে যদি কেউ ইয়ে করে থাকে সেটা ভিন্ন বিষয়। এভাবে তো মার্কেটের বিষয়, এটা তার ইউনিয়ন ক্যাপিটাল দিয়ে তার ফাইন্যান্সিয়াল সেক্টর ইয়ে করা যাবে না। আবার ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি আমি বলি, আচ্ছা 2-1টা শেয়ারের নাম বলা ঠিক না, তো আপতা বটো এগুলো দিয়ে তো আর এটা কী বলে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর আপনি সে বলতে পারেন না যেটা ভালো হয়েছে। আপনি বলতে পারেন না ইন্স্যুরেন্স সেক্টর তো কোনো শেয়ার উঠছে কিনা, আমার তো ওটাই মনে নেই। সম্ভবত একটা শেয়ার আছে, আমি নাম বলে গেছি, ওটা অনেক প্লে করছে, কর্ণফুলী ইন্স্যুরেন্স বা যে না, কর্ণফুলী ইন্স্যুরেন্স অন্য একটা শেয়ার। তো একটা শেয়ার একটা সেক্টরের একটা শেয়ার দিয়ে তো আপনি বলতে পারেন না যে এই সেক্টরটা ভালো হয়ে গেছে। আসলে এখানে যারা ট্রেড করছে এই পর্যন্তই, যা 2024 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্তই এই টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এখানের বিনিয়োগকারীরা কেউ প্রফিটে নাই। কেউ যদি ট্রেড না, কেউ যদি বিনিয়োগের জন্য শেয়ার কিনে থাকে, সেই শেয়ার কেনার পরে মার্কেট তার শেয়ারটার দাম শুধু পড়ছে। এই হচ্ছে এই 4টা সেক্টরের অবস্থা। মূল বিষয় হচ্ছে যে 24 সালের পর থেকে আসলে কেউ ট্রেড করে প্রফিট করতে পারে নাই। এটা হচ্ছে আমার যুক্তিযুক্ত, কেউ কি করতে পারে নাই। সুতরাং এখন আপনারা কি করবেন? আমাদের এখন কি করা উচিত? আসলে আমরা ট্রেড করে খুব বেশি কিছু করতে পারবো না। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আসলে ট্রেড করে প্রফিট করা যায় না। মার্কেট আপ ট্রেন্ডে থাকলে তখন ট্রেড করে প্রফিট করা যায়। তো এখন আসলে ভালো ভালো যে শেয়ারগুলো, এই সেক্টরগুলোতে ভালো ভালো ডিভিডেন্ড যে শেয়ারগুলো, এখন জুন ক্লোজিং আমি যেগুলো দেখাচ্ছি এখানে সম্ভবত শুধু
এখানে দুইটা সেক্টর আছে ডিসেম্বর ক্লোজিং সম্ভবত, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স, টেক্সটাইল এবং আরেকটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং। ওখানে আবার ডিভিডেন্ড খুব কম দেয়, টেক্সটাইলের আবার কিছু শেয়ার ভালো ডিভিডেন্ড দেয়। যাই হোক, আপনি এরা মানে জুন ক্লোজিং, এখন তো জুন ক্লোজিংয়ের যে শেয়ারগুলো আছে ডিভিডেন্ড বেস, যেমন লিন্ডিভিডি আছে, মোবিল যমুনা, পদ্মা অয়েল, মেঘনা অয়েল, পদ্মা মেঘনা যমুনা অয়েল সেক্টরের এগুলো আছে। এর বাইরেও আরও কিছু শেয়ার আছে যেগুলোর জুন ক্লোজিং ডিভিডেন্ড অনেক ভালো দেয় এবং শেয়ারের প্রাইসটাও ডিভিডেন্ডের সাথে ম্যাচ করে। ওই শেয়ারগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে, ওইখানেই আপনি সেফ জোনে থাকবেন। আপনি ট্রেড করতে গেলে মাঠে মারা যাবেন, আপনি ট্রেড করে কখনোই প্রফিট করতে পারবেন না এই মুহূর্তে, অন্তত না। মার্কেট যদি উঠে, বাংলাদেশ ব্যাংক যদি সাপোর্ট দেয় আইসিবিকে বা মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। টাকা যদি না দেয় কোনো লাভ নেই। আমি এখানে যত কথাই বলি, আপনি যত আমার কথা শুনেন, কোনো কিছুতেই কোনো কিছু আসবে না যদি বাংলাদেশ ব্যাংক টাকা না দেয়। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু দায়িত্ব আছে, মার্কেট প্লেয়ারদেরকে যেভাবে গলা টিপে ধরে রাখছে এইভাবে তো মার্কেট ভালো হবে না, তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদের অবশ্য অন্যায় করলে শাস্তি দিতে হবে, কিন্তু তাদের ভিতরে যদি ভয় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মার্কেট ভালো হবে না। 5 তারিখের পর কিন্তু 1,000, 1,500, 2,000 কোটি টাকা পর্যন্তও কিন্তু এই মার্কেটের লেনদেন হয়েছে। সে টাকাগুলো এখন কোথায় গেছে? হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে যায় না, ওই টাকাগুলো মার্কেটেই আছে, কিন্তু কেউ ভয়ে মার্কেটে আসতেছে না। যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, টাকা কোথায় পাইছে প্রশ্ন করে, তারপরে কালো টাকা সাদা করার যে সুযোগ সেটাও বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিয়েছে। এটা একটা স্পেকুলেশন মার্কেট, শেয়ার মার্কেট। এখানে আসলে আপনি এত নিয়ম নীতি দিয়ে মার্কেটকে প্লে করতে, হ্যাঁ আপনি যেভাবে জেট ক্যাটাগরি শেয়ারের দাম বাড়তেছে বা হচ্ছে দু একটা শেয়ার নিয়ে প্লে হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনি হয়তো একটা প্রেশার দিতে পারেন যে না, তোমরা কমিশন অন্যান্য সেক্টরগুলোকেও তোলো। একটা ব্যাংক সেক্টর যেভাবে টোটালি একবারে তুলে দিয়েছো, এভাবে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড যাই হোক, এগুলোকে একটা সেক্টর তোমরা উপরে তোলো। তারপর তোমরা সাধারণ বিনিয়োগকারীকে ফ্লোরের উপরে নিয়ে শেয়ারগুলো বের করে দেয়, যেমন ব্যাংকের শেয়ারগুলো থেকে সব বিনিয়োগকারীরা বের হয়ে যেতে পারছে। যখন একটা সেক্টর থেকে বিনিয়োগকারীরা বের হয়ে যেতে পারবে, তখন তারা অন্য আরেকটা সেক্টরে তারা ঢুকতে পারবে। তখন মার্কেটে ভলিউম বাড়বে, টাকার পরিমাণ বাড়বে, এবং নতুন নতুন বিনিয়োগকারীরা মার্কেটে আসবে। তো সুতরাং আমি মনে করি এই মুহূর্তে ট্রেড নয়, এই মুহূর্তে ট্রেড করে কোনো প্রফিট করা যাবে না। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখনই আসলে প্রফিট করা যায় প্রত্যেকে। আমি যদি কেউ 24 সালের পরে, যার ভাগ্য ভালো সেটা ভিন্ন বিষয়, 1 কোটিতে একজন থাকতে পারে, 1 লাখে একজন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী ট্রেড করে প্রফিট করছে এরকম কেউ কি আছেন কি না? আমার মনে হয় না এরকম কেউ আছেন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।